তো ফার্স্ট পেপারে যেটা থার্ড চ্যাপ্টার তা হলো পিরিয়ডিক প্রপার্টিজ অফ এলিমেন্টস অ্যান্ড কেমিক্যাল বন্ড। Sorry, periodic properties of element and chemical bonds. So very important chapter also. Like first paper এ তো তোমার সেটআপটা খুবই ক্লিন এন্ড ক্লিয়ার। সেটা হচ্ছে যে তোমার ফার্স্ট চ্যাপ্টার থেকে একটা সিকিউ, তারপরে তিনটা চ্যাপ্টার পর পর 2 2 2 করে লাস্ট আবার 1। তো সেটআপটা হচ্ছে 1 2 2 2 1। এটা হচ্ছে গিয়া ফার্স্ট পেপারের সেটআপ। তার মানে কোয়ালিটেটিভ কেমিস্ট্রি থেকে দুইটা সিকিউ কনফার্ম, এইটা থেকেও দুইটা সিকিউ কনফার্ম, এটা থেকে দুইটা সিকিউ কনফার্ম। কিন্তু আমি বলি এই লাস্ট বার তোমার খুব মানে এটা একটু মানে এই ট্রেন্ডটা চেঞ্জ করে ফেলছে হঠাৎ করে, কেন জানো বুঝলাম না। এই চ্যাপ্টার থেকে তিনটা সিকিউ দিয়ে ফেলছে, আর কোয়ালিটিটিভ থেকে একটা সিকিউ দিতে, কথা বুঝছো? তো এরকম একটা হয়ে যেতে পারে, কিন্তু এক্সপেক্ট করি যে 2 2 2 করে আসাটা হচ্ছে এক্সপেক্ট করি। কিন্তু এটা কেমনে জানো তারা কি করলো, যে কোয়ালিটিটিভ থেকে একটা দিয়ে এটা থেকে তিনটা দিয়ে দিচ্ছে, যেটা নিয়ে স্টুডেন্টরা একটু মোটামুটি টেনশনই থাকে এই চ্যাপ্টারটা নিয়ে। দেখো, কারণ ম্যাথ নাই, ক্যালকুলেশন নাই, ইকুয়েশন নাই, ফর্মুলা নাই, মানে শুধু থিওরি, এরকম একটা ব্যাপার হচ্ছে এই চ্যাপ্টারটা। তো আসো, এখন এই পিরিয়ডিক প্রপার্টিজ অফ এলিমেন্ট এন্ড কেমিক্যাল বন্ডিং এর যে স্টার্টিং টপিকটা হচ্ছে, এটা হলো ক্লাসিফিকেশন অফ এলিমেন্ট। ক্লাসিফিকেশন অফ এলিমেন্টস এট ফার্স্ট চ্যাপ্টার স্টার্টিংটা হচ্ছে গিয়ে ক্লাসিফিকেশন অফ এলিমেন্টস। অলদো এই চ্যাপ্টারের তোমার হচ্ছে ব্যাকআপ যেটা, সেটা হলো পিরিয়ডিক টেবিল। এই চ্যাপ্টারের ব্যাকআপ হচ্ছে পিরিয়ডিক টেবিল, অর্থাৎ পিরিয়ডিক টেবিল জানা আছে এটা ধরে আমরা এখান থেকে স্টার্টটা করি। মানে তোমার হচ্ছে পিরিয়ডিক টেবিল, পিরিয়ডিক ল, তোমার গ্রুপ, পিরিয়ড, ডিস্ট্রিবিউশন, এইসব জেনে তারপরে এখান থেকে শুরু, ব্যাপারটা অনেকটা এরকম। তো ক্লাসিফিকেশন অফ এলিমেন্টস যেটা, এটা এখন যেটা ক্লাসিফিকেশন অফ এলিমেন্টস এর, কিন্তু এখন যে মেথডটা ডিসকাস করতেছি বা ক্লাসিফিকেশন এলিমেন্টের এখন যেটা শেয়ার করতেছি, এটাই একটাই ক্লাসিফিকেশন এমনটা না, কয়েকটা ইনিশিয়েটিভ অফ ক্লাসিফিকেশন ছিল, সেভারেল ক্লাসিফিকেশন আছে। বাট তার মধ্যে এখন যেটা শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে গিয়া বেসড অন ইলেকট্রনিক কনফিগারেশন, based on electronic configuration, according to electronic configuration this classification. তো classification of elements এরকে এখানে বলা হচ্ছে যে ওয়ান টাইপ হচ্ছে এস ব্লক এলিমেন্ট, another একটা হচ্ছে পি ব্লক এলিমেন্ট, third is D block element, and fourth is F block element. এখন আসো যে ক্লাসিফিকেশন কেন করে। ক্লাসিফিকেশন করে হচ্ছে গিয়ে টু সিম্পলিফাই দ্য স্টাডি। ক্লাসিফাই কেন করে? টু সিম্পলিফাই দ্য স্টাডি, টু অ্যাকোমোডেট মোর এলিমেন্ট ইন সেম গ্রুপ। এর জন্যই তো ক্লাসিফিকেশন করে, যে অর্থাৎ তুমি একটা গ্রুপের স্টাডি করলে যেন ওই গ্রুপের সবার সম্পর্কে একটা ধারণা হয়ে যায়, এমনটা। এখন এটা হচ্ছে গিয়ে ক্লাসিফিকেশন যেটা বেসড অন হচ্ছে ইলেকট্রনিক কনফিগারেশন, যেটা হচ্ছে এস ব্লক, পি ব্লক, ডি ব্লক এন্ড এফ ব্লক এলিমেন্ট। এটা কেন বেস্ট? কারণটা হচ্ছে যে কোন এলিমেন্টের ক্যারেক্টারিস্টিক তো তার ভ্যালেন্স শেলের উপর ডিপেন্ড করবে। কোন এলিমেন্টের ভ্যালেন্স শেল বা আউটার শেলের যে যদি সিমিলারিটি থাকে, তাহলে অ্যাটিটিউডে সিমিলারিটি থাকবে, আর যদি ওখানে ডিসিমিলারিটি থাকে তাহলে অ্যাটিটিউডেও কি থাকবে? ডিসিমিলারিটি থাকবে। তার মানে একটা এলিমেন্টের অ্যাটিটিউড ডিপেন্ড করবে তার ভ্যালেন্স শেলের উপরে, তার ভ্যালেন্স শেলের ব্যালেন্স যে অরবিটাল গুলো তাদের উপর ডিপেন্ড করবে। তার মানে যেটা এস ব্লক এলিমেন্ট, যত এস ব্লক এলিমেন্ট আছে তাদের নেচার একরকম হতে পারে। পি ব্লক এলিমেন্টস এর, ডি ব্লক এলিমেন্টস এর এন্ড এফ ব্লক এলিমেন্টস এর পসিবিলিটি থাকে। তো দিস ক্লাসিফিকেশন helps to understand the nature of all elements divided into 4 group। মানে চারটা গ্রুপে ভাগ করে আমি 118টা এলিমেন্টের নেচারের প্রেডিকশনটা আর নেচারের একটা আইডিয়া কিন্তু পেয়ে যাচ্ছি। অর্থাৎ তোমাকে যদি আমি বলি যে এই এলিমেন্টটা ডি ব্লক এলিমেন্ট, এই এলিমেন্টটা ডি ব্লক এলিমেন্ট, তখন কিন্তু তোমার একটা প্রেডিকশন চলে আসবে, ও আচ্ছা ডি ব্লক এলিমেন্ট, তাহলে এটা এমন এমন হতে পারে। আচ্ছা যখন যদি বলি না এটা এফ ব্লক এলিমেন্ট,
ও আচ্ছা এটা এ ব্লক এলিমেন্ট, তাহলে তো স্যার এটা আর্থে পাওয়া যাবে না, স্যার এটা তো তাহলে সিনথেসিস একটা এলিমেন্ট, এটা তো ল্যান্থানাইড অ্যাক্টিনাইডের মধ্যে আছে। এই যে কি বলছি আমি এফ ব্লক এলিমেন্ট, এরকম আর কি। ঠিক এস ব্লক এলিমেন্ট যখন বলবো, ও আচ্ছা স্যার এস ব্লক এলিমেন্ট, তাহলে তো স্যার এটা অ্যালকালি মেটাল, এরকম না? আচ্ছা, তো এস ব্লক এলিমেন্টস হচ্ছে তোমার যেটাকে বলবো আমরা লাস্ট ইলেকট্রন গোজ টু s orbital, last electron goes to s orbital, last electron goes to s orbital s block, last electron goes to p orbital p block, last electron goes to d orbital d block, last electron goes to f orbital f block, p orbital d orbital f orbital. So if you say the definition of s block element, then your answer, the element of which last electron goes to s orbital is called s block element. p orbital p block, d orbital d block, f orbital f block. Common definition, same definition, similar definition. Okay, so এই হচ্ছে কি s block, p block, d block and f block এলিমেন্টের definition. So at first আসো যে short description of s block element. Short description of s block element. Number 1 যেটা সেটা হচ্ছে জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন, যেটাকে আমরা বলি জেনারেল ইসি। এটা খুব ভাইটাল, মানে প্রত্যেকটা ব্লকে না এই জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশনটা খুব ভাইটাল। এটা জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন 1s আপ 1 থেকে 2, ns 1 আপ টু 2, ns 1 আপ টু 2, অর্থাৎ হয়তো কারো ns 1 হবে, নয়তো কারো ns 2 হবে। তাহলে এস ব্লক এলিমেন্ট মানে হচ্ছে গিয়ে যাদের আউটার শেল ns 1 অথবা যাদের আউটার শেল হচ্ছে ns 2। তার মানে 1s1 2s1 3s1 4s1 5s1 6s1 7s1, আবার 1s2 2s2 3s2 4s2 5s2 6s2 7s2, তো তারাও এস ব্লক। তো দুইটা গ্রুপ হচ্ছে এস ব্লকের। তাহলে বুঝাই গেল যে এস ব্লকের হচ্ছে গিয়া এস ব্লক হলো গ্রুপ 1, এর মধ্যে হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম and francium. And group 2A, beryllium, magnesium, calcium, strontium, barium and radium. গ্রুপ 1 এর হাইড্রোজেন সহ তোমার হচ্ছে গিয়া 7টা, বাট গ্রুপ 2 তে হাইড্রোজেন মানে ওখানে একটা মিসিং, তারপরে হচ্ছে গিয়া 6টা। কিন্তু আরেকটা এলিমেন্ট আছে, সেটা হচ্ছে গ্রুপ 18 এ, আর তা হলো হিলিয়াম। হিলিয়াম। তো এই হচ্ছে টোটাল এলিমেন্ট, এস ব্লক এলিমেন্ট। তাহলে এস ব্লক এলিমেন্ট এই হচ্ছে টোটাল, তার মানে এস ব্লক এলিমেন্ট হচ্ছে 14। এস ব্লক এলিমেন্ট হাউ মেনি? 14। হাউ মেনি এস ব্লক এলিমেন্ট? 14। ns1 গ্রুপ 1, ns2 গ্রুপ 2, এক্সেপশন হচ্ছে কি গ্রুপ 18 এর হিলিয়াম। এই হচ্ছে টোটাল এলিমেন্ট। নাম্বার 3, যারা এস ব্লক এলিমেন্ট এর মধ্যে যারা গ্রুপ 1 এরা হলো অ্যালকালি, আর যারা গ্রুপ 2 তে আছে এদেরকে বলা হয়েছে অ্যালকালাইন আর্থ মেটাল। তাহলে খুব ছোট কালের এমসিকিউ আবার এই বড় কালেও আসতে পারে যে হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যালকালি মেটাল অর হুইচ অফ দ্য ফলোইং ইজ আর্থ অ্যালকালি মেটাল। তাহলে গ্রুপ 1 এর মেটাল হলে অ্যালকালি মেটাল, গ্রুপ 2 এর মেটাল হলে ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম হলে সেগুলো হচ্ছে আর্থ অ্যালকালি মেটাল। দেন ওয়ান থিং, সেটা হচ্ছে এদের অক্সিডেশন নাম্বার। রিমেম্বার গ্রুপ 1 এ যারা আছে তাদের +1 এন্ড গ্রুপ 2 তে যারা আছে এদের +2 এন্ড এদের অক্সিডেশন নাম্বার ফিক্সড। এদের অক্সিডেশন নাম্বার ফিক্সড। গ্রুপ 1 এর +1 এন্ড গ্রুপ 2 তে +2, গ্রুপ 1 এ +1 এন্ড গ্রুপ 2 তে +2 অক্সিডেশন নাম্বার, এটা ফিক্সড, নেভার চেঞ্জ, নেভার চেঞ্জ। গ্রুপ 1 গ্রুপ 2 ছাড়া প্রায় সব
গ্রুপেই দেখবা যে চেঞ্জ হয়, এক্সেপ্ট গ্রুপ 1 এন্ড গ্রুপ 2 এর এলিমেন্ট। গ্রুপ 1 এন্ড গ্রুপ 2 এর এলিমেন্টের নেভার চেঞ্জ, কখনোই চেঞ্জ হয় না। ফর এক্সাম্পল তোমরা জানো যে একটা কম্পাউন্ড আছে KO2, যেটাকে সুপার অক্সাইড বলে। দেখো এই সুপার অক্সাইডের পটাশিয়াম +1, এই কারণে O2 কে বাধ্য হয়ে কি হওয়া লাগছে -1, এবং সেখানে অক্সিজেনের অক্সিডেশন নাম্বার কি হওয়া লাগছে -1/2। তারপর অক্সিজেনের অক্সিডেশন নাম্বার -1/2, অক্সিজেনের অক্সিডেশন নাম্বার -1/2, কারণ পটাশিয়াম +1, তার মানে পটাশিয়াম কি হবে না, নেভার চেঞ্জ, পটাশিয়াম নেভার চেঞ্জ, পটাশিয়াম চেঞ্জ হবে না। তো যারা গ্রুপ 1 এরা কখনোই চেঞ্জ করবে না অক্সিডেশন নাম্বার। and group 2 also, then 5 নাম্বার, এরা হচ্ছে সফট মেটাল। রিমেম্বার, যারা গ্রুপ 1 এর মেটাল না, এর গ্রুপ 2 এরা হচ্ছে সফট মেটাল, এন্ড এরা হচ্ছে কাটেবল বাই নাইফ, এদেরকে ছুরি দিয়েই কাটা যায়। এরা এতটা সফট মেটাল যে এদের কম্পাউন্ড স্ট্রং, এদের কম্পাউন্ড আয়নিক, সো দে আর স্ট্রং, বাট এরা নিজেরা কি সফট মেটাল, শুধু সোডিয়াম সফট স্পঞ্জের মতো, ছুরি দিয়েই কাটা যায়, সফট মেটাল। এন্ড নাম্বার 6, এদের ক্যারেক্টারিস্টিক ডিপেন্ড করে এদের আয়োনাইজেশন এনার্জির উপর, আর যেটা কিনা লো, এদের আয়োনাইজেশন এনার্জি লো, তো এদের ক্যারেক্টারিস্টিক ডিপেন্ড করে হচ্ছে এদের আয়োনাইজেশন এনার্জির উপর, আর আয়োনাইজেশন এনার্জি হচ্ছে লো, আর আয়োনাইজেশন এনার্জি লো, সো দ্যাট এরা ইজিলি ইলেকট্রন ডোনেট করে। আয়োনাইজেশন এনার্জি লো বলে এরা অনেক বেশি রিঅ্যাক্টিভ, এরা সহজে ইলেকট্রন ডোনেটও করে। তাহলে যারা এস ব্লক এলিমেন্ট তাদের ক্যারেক্টারিস্টিক্স কে যদি তুমি মাল্টিপল কমপ্লিশন হিসেবে আমি দিয়ে বলি যে এস ব্লক এলিমেন্ট অক্সিডেশন নাম্বার ফিক্স, সফট মেটাল, আয়োনাইজেশন এনার্জি লো, তাহলে কি হলো, অল কারেক্ট। এই কথাগুলো বলা মানে হচ্ছে যে এর পরে বলা সব। তো এস ব্লক এলিমেন্টস এর ক্যারেক্টারিস্টিক্স, দিস ইজ দ্য আন্ডারস্ট্যান্ডিং, মানে এগুলো তোমাকে হেল্প করবে খুবই। ওকে, দেন 2 হলো পি ব্লক এলিমেন্ট। আচ্ছা, দেন হচ্ছে পি ব্লক এলিমেন্ট, যার টোটাল নাম্বার হলো 36। পি ব্লক এলিমেন্ট হচ্ছে 36টা, পি ব্লক এলিমেন্ট হচ্ছে 36টা, তাহলে পি ব্লক এলিমেন্ট হলো 36। লাস্ট ইলেকট্রন গোস টু পি অরবিটাল ইজ পি ব্লক। পি ব্লক এলিমেন্টের তোমার যে ব্যাপারটা জানতে হচ্ছে সেটা হলো জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন। পি ব্লক হলে জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন NS2 ফলোড বাই NP1 থেকে 6, NS2 followed by NP1 to 6, NP1 to 6, P1, P2, P3, P4, P5 and P6। তো একটা গ্রুপ P1, একটা গ্রুপে P2, একটা গ্রুপে P3, একটা গ্রুপে P4, একটা গ্রুপে P5, একটা গ্রুপে কি হবে P6 হবে। তো এটা জেনারেল কনফিগারেশন NS2, তারপরে NP1 থেকে 6, NP1 থেকে 6, সো দ্যাট এরা বিলং করে হচ্ছে 6টা গ্রুপে, দে বিলং 6 গ্রুপ। তবে এটা গ্রুপ 13 দিয়ে শুরু হয়। এদের পজিশন হচ্ছে, পজিশন হলো গ্রুপ 13 থেকে 18, 13, 14, 15, 16, 17, 18, 13, 14, 15, 16, 17, 18, ঠিক, 6 গ্রুপ 13 থেকে 18। এদের পজিশন হচ্ছে গ্রুপ 13 টু 18। মডার্ন পিরিয়ডিক টেবিলে এদের পজিশন হচ্ছে 13 থেকে 18। এই 36টা এলিমেন্ট হচ্ছে গ্রুপ 13 থেকে 18 এর ভিতরে, গ্রুপ 13 থেকে 18 এর মধ্যে এরা এদের পজিশন। গ্রুপ 13, গ্রুপ 14, গ্রুপ 15, গ্রুপ 16, গ্রুপ 17 and গ্রুপ 18। গ্রুপ 13 এ যারা আছে বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, থ্যালিয়াম,
নিহোনিয়াম। গ্রুপ 14 আছে কার্বন, সিলিকন, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ, ফ্ল্যারিভিয়াম। গ্রুপ 15 আছে নাইট্রোজেন, ফসফরাস, এখানে ভুল করছি, এখানে জার্মেনিয়াম। কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক। তাহলে এটা পুরাই ভুলেছে। কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, টিন, লেড আর হচ্ছে ফ্ল্যারিভিয়াম। নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ আর এমসি। এমসি হচ্ছে মস্কোভিয়াম। 16 হলো অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম, পোলোনিয়াম আর হচ্ছে লিভারমোরিয়াম। 17 হলো ক্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাসটেটিন আর হলো টেনেসাইন। 18 হলো নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, ওগানেশন। এই হচ্ছে গ্রুপ 13 থেকে 18 এর ভিতরে 36টা এলিমেন্ট। তাহলে গ্রুপ 13 এর বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, থ্যালিয়াম, নিহোনিয়াম পর্যন্ত। বাট তোমার অত বেশি তোমাদের মানে মানে সব যদি মনে নাও রাখতে পারো, অ্যাটলিস্ট এটা মানতে থাকে যেন যে বোরন, অ্যালুমিনিয়াম গ্রুপ 13 এ, গ্রুপ 13 এ বোরন, অ্যালুমিনিয়াম। গ্রুপ 14 এ কার্বন, সিলিকন, কার্বন, সিলিকন গ্রুপ 14 এ। গ্রুপ 15 এ নাইট্রোজেন, ফসফরাস, নাইট্রোজেন, ফসফরাস গ্রুপ 15 এ। অক্সিজেন, সালফার গ্রুপ 16 এ। ক্লোরিন, ক্লোরিন, হ্যালোজেন তো গ্রুপ 17, এটা জানোই। আর নিয়ন, আর্গন, ক্রিপ্টন এরা ইনার্ট গ্যাস, এরা 18, এটাও জানো। তো এই 36টা এলিমেন্টই হচ্ছে তোমার ডি ব্লক, পি ব্লক এলিমেন্ট। এরাই হচ্ছে তোমার পি ব্লক এলিমেন্ট। এই 36টা হচ্ছে পি ব্লক এলিমেন্ট। এর মধ্যে তোমার সেকেন্ড পিরিয়ড এন্ড থার্ড পিরিয়ড হচ্ছে ইম্পর্টেন্ট। সেকেন্ড পিরিয়ড এন্ড থার্ড পিরিয়ডে যারা আছে এরাই হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। আচ্ছা, 4 পজিশন জানার পরে এলিমেন্ট কি তাও জানা হলো। এদের মধ্যে আমরা ভেরিয়েবল অক্সিডেশন নাম্বার অবজার্ভ করব। বা ভেরিয়েবল ভ্যালেন্সিও বলা যেতে পারে আর কি। ভেরিয়েবল অক্সিডেশন নাম্বার বা ভেরিয়েবল ভ্যালেন্সি দুইটাই বলা যায়। যদি অক্সিডেশন নাম্বার বলো, ফসফরাসের +3 +5, আর সালফার হলে +2 +4 এন্ড +8। তো ভেরিয়েবল অক্সিডেশন নাম্বার পি ব্লক এলিমেন্টদের মধ্যে দেখা যাবে। পি ব্লক এলিমেন্টদের মধ্যে এই ভেরিয়েবল অক্সিডেশন নাম্বার শো করতে পারে। পি ব্লক এলিমেন্টরা ভেরিয়েবল অক্সিডেশন নাম্বার শো করে। আর একটা বিগ ম্যাটার আছে তোমার হচ্ছে কি পি ব্লক এলিমেন্টে, সেটা হলো গিয়া মেটাল, নন মেটাল এন্ড মেটালয়েড। মেটাল, নন মেটাল এন্ড মেটালয়েড এর একটা তোমার মিক্স প্রেজেন্স আছে হচ্ছে গিয়া পি ব্লক এলিমেন্টে। দিস ইজ দ্য অনলি ব্লক যেটার মধ্যে মেটাল আছে, নন মেটাল আছে, মেটালয়েডও আছে। মেটালয়েড হচ্ছে যারা কিনা সাবমেটাল। মেটালয়েড হচ্ছে যারা সাবমেটাল, এরা হচ্ছে মেটালয়েড। তো মেটাল, নন মেটাল এন্ড মেটালয়েড এর একটা মিক্স প্রেজেন্স আমরা দেখবো হচ্ছে পি ব্লকে। পি ব্লকে এই অল টাইপ ম্যাটার, অল টাইপ হচ্ছে এলিমেন্ট আছে, অল টাইপ এলিমেন্ট আছে। ঠিক আছে, যেমন মেটাল যদি বলো, মেটাল তো লট অফ মেটাল আছে। টিন এর কথা যদি আসো, নন মেটালে আসো, নন মেটাল কার্বন, সিলিকন কতই তো আছে, ঠিক না? কার্বনের কথাই আসো। মেটালয়েড সিলিকন, মেটালয়েডের এক্সাম্পল হচ্ছে সিলিকন। তো মেটাল, নন মেটাল এন্ড মেটালয়েডের একটা তোমার হচ্ছে গিয়া কম্বাইন প্রেজেন্ট দেখবো আমরা হচ্ছে গিয়া এই এই পি ব্লক এলিমেন্টস এর মধ্যে। পি ব্লক এলিমেন্টস এর মধ্যে এটা অবজার্ভ করবে তোমরা। ওকে, পি ব্লক এলিমেন্টের মানে পি ব্লক এলিমেন্টস এর যে এলিমেন্ট তাদের 3টে এক্সপ্লেনেশন শেয়ার করব। নাম্বার 1 সেটা হচ্ছে যে অ্যালুমিনিয়াম ক্লোরাইড ইজ ফর্মড ডাইমার এন্ড ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট এটা, যে অ্যালুমিনিয়াম ক্লোরাইড ডাইমার ফর্ম করে।
তাহলে ফার্স্ট অফ অল নলেজে থাকলো তো যে অ্যালুমিনিয়াম ক্লোরাইড যে ডাইমার ফর্ম করে। তাহলে যদি এমসিকিউ আসে যে হুইচ অফ দ্য ফলোইং ফর্ম ডাইমার, আর তার মধ্যে যদি অপশন অ্যালুমিনিয়াম ক্লোরাইড হয়, তাহলে কারেক্ট। তাহলে অ্যালুমিনিয়াম ক্লোরাইড ডাইমার ফর্ম করে। অ্যালুমিনিয়াম ক্লোরাইড কি করে? ডাইমার ফর্ম করে। ঠিক আছে? তোমার অ্যালুমিনিয়াম ক্লোরাইডের যে ডাইমারটা সেটা হলো যে এরকম 2 অ্যালুমিনিয়াম ক্লোরাইড থেকে Al2 and Cl6 ফর্ম করে, এগুলোকে বলে ডাইমার। তোমরা দেখবা যে NO2 যে লিখো তোমরা, NO2 অ্যাকচুয়ালি এটা হচ্ছে N2O4। তোমরা যে লেখো P2O5 অ্যাকচুয়ালি এটা P4O10। মানে এরা ডাইমার হিসেবে থাকে, এরা ডাইমার ফর্মে থাকে। যেমন আমরা অনেকগুলো মলিকিউল মিলে যদি থাকে তাহলে আমরা বলি পলিমার। যদি 3 মোর হলে পরেই আমরা বলি পলিমার, 3 মোর হলে পরেই বলি পলিমার। তাহলে পলিমার আর স্টার্টিংটা হলো মনোমার, সিঙ্গেলি হচ্ছে মনোমার, সিঙ্গেলি হলো মনোমার, দেন হচ্ছে গিয়ে তোমার ডাইমার, এরপরে হচ্ছে পলিমার। তাহলে দুইটা মলিকিউল যদি কম্বাইন হয় তাহলে ওটা হচ্ছে গিয়ে ডাইমার। অ্যালুমিনিয়াম ক্লোরাইড ডাইমার ফর্ম করে। তো ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড যে অ্যালুমিনিয়াম ক্লোরাইড কেন ডাইমার ফর্ম করে, অ্যালুমিনিয়াম ক্লোরাইড ডাইমারের ফর্মেশন কিভাবে হয়। হ্যাঁ, অ্যালুমিনিয়াম ক্লোরাইড যে ডাইমার ফর্ম করে, আচ্ছা তোমাদেরকে আমি একটু বলি, তোমাদের গ্রুপে বোধহয় কোয়ালিটেটিভ কেমিস্ট্রির আমার নোট আমি দিয়ে দিচ্ছি মেবি, যতটুকু মনে পড়ে। আর আজকে ইয়েটা দিয়ে দিব, এইটা নোট দিয়ে দিব, এটার নোট পিডিএফ এ। এন্ড তোমরা এই আমার এই যে থার্ডের যে নোটটা আছে, সেকেন্ডের নোটটা দিয়ে থাকছি হয়তো, আর এখন থার্ডটা দিয়ে দিলে তোমার এক্সাম ওরিয়েন্টেড পড়াশোনা যেটাকে বলে, অর্থাৎ তুমি কতটুকু লিখবা, তোমার ভলিউম অফ মানে হচ্ছে গিয়া কন্টেন্ট সেটা কত, সেটা আমার নোট ফলো করবা। কথা বুঝতে পারছো? একদম থরলি নোটটা মুখস্থ করে রাখবা, তাহলে দেখবা যে তোমার যে কোনো কোশ্চেন ফেস করতে পারবা। আসো, তাহলে অ্যালুমিনিয়াম ক্লোরাইডের যে ডাইমারটা ফর্ম করে সেটা কিভাবে ফর্ম করে দেখো। ক্লোরিন ক্লোরিন ক্লোরিন, আরেকটা অ্যালুমিনিয়াম ক্লোরাইডের সাথে হচ্ছে, অবশ্য এভাবে দেখানো, এই অ্যালুমিনিয়াম দুইটা অ্যালুমিনিয়াম আগে নিবা, এদিকে একটা ক্লোরিন দাও, এইখানে একটা ক্লোরিন দাও, আর এইখানে একটা ক্লোরিন দাও, পরে আবার এখানে একটা ক্লোরিন দাও, এখানে একটা ক্লোরিন দাও, আর এখানে একটা ক্লোরিন দাও। বাস। তো দেখো কি হয়, এখানে যেটা হয় সেটা হচ্ছে যে ক্লোরিনের কাছে লোন পেয়ার ইলেকট্রন থাকে, ক্লোরিনের কাছে লোন পেয়ার থাকে, ক্লোরিন কাছে লোন পেয়ার থাকে, ক্লোরিনের কাছে লোন পেয়ার থাকে, ক্লোরিনের কাছে লোন পেয়ার থাকে, ক্লোরিনের কাছে লোন পেয়ার থাকে। আচ্ছা, তো তোমার একটু বলি, সেটা হচ্ছে যে অ্যালুমিনিয়াম ক্লোরাইড নিয়ে তোমাদের একটা কনসেপ্ট থাকবে, সেটা হচ্ছে যে এটা অ্যাজ কম্পাউন্ড এটা আয়নিক, অ্যাজ কম্পাউন্ড এটা আয়নিক, বাট it has more covalent character than ionic. অ্যালুমিনিয়াম ক্লোরাইডটা হচ্ছে কম্পাউন্ড হিসেবে রিকগনাইজ করলে সেটা আয়নিক কম্পাউন্ড, এটাকে কম্পাউন্ড হিসেবে রিকগনাইজ করলে এটা আয়নিক কম্পাউন্ড। বাট রিমেম্বার যে এটার মধ্যে কোভ্যালেন্ট ক্যারেক্টার ইজ হায়ার দেন আয়নিক ক্যারেক্টার, এটার মধ্যে কোভ্যালেন্ট ক্যারেক্টার ইজ হায়ার দেন আয়নিক ক্যারেক্টার, এর মধ্যে আয়নিক ক্যারেক্টারের চেয়ে বেশি আসতে হচ্ছে কোভ্যালেন্ট ক্যারেক্টার। তো এই কোভ্যালেন্ট ক্যারেক্টারের কারণে এটা অ্যাকচুয়ালি কোভ্যালেন্ট হিসেবেই বিহেভ করে, এটা কোভ্যালেন্ট হিসেবেই বিহেভ করে, তখন কোভ্যালেন্ট হিসেবেই বিহেভ করে। ওকে, তো এটা বিহেভিয়ারটা হচ্ছে কোভ্যালেন্ট বিহেভিয়ার। যার কারণে এই অ্যালুমিনিয়াম তিনটা ক্লোরিনের সাথে যখন তোমার হচ্ছে গিয়ে বন্ড ফর্ম করে, তখন তার অক্টেট ইনকমপ্লিট থাকে, অক্টেটটা ইনকমপ্লিট থাকে, অর্থাৎ তার আর দুইটা ইলেকট্রন হইলে অক্টেট কমপ্লিট হয়, আর দুইটা ইলেকট্রন হলে তার অক্টেট কমপ্লিট হয়।
তখন এই অ্যালুমিনিয়ামটা তার পাশের মলিকিউলের যে ক্লোরিন তার কাছ থেকে লোন পেয়ার ইলেকট্রনটা একসেপ্ট করে বা লোন পেয়ার ইলেকট্রনটা একসেপ্ট করে। ঠিক ভাইস ভার্সা এই অ্যালুমিনিয়ামও তাই করে। আচ্ছা, এটা একটু নিচের দিকে দেখাই। এই অ্যালুমিনিয়ামও এই কাজটা করে, এই কাজটা সেম কাজ করে। তার মানে হচ্ছে অ্যালুমিনিয়াম ক্লোরাইডের সাথে অ্যালুমিনিয়াম ক্লোরাইডের এই যে তোমার বন্ডিংটা হয়, অ্যালুমিনিয়াম ক্লোরাইডের সাথে অ্যালুমিনিয়াম ক্লোরাইডের এই বন্ডিংটা, এই বন্ডটাকে বলা হয় কোঅর্ডিনেট বন্ড। এটাকে বলে কোঅর্ডিনেট কোভালেন্ট বন্ড। কোঅর্ডিনেট কোভালেন্ট বন্ড, এটা হচ্ছে কোঅর্ডিনেট কোভালেন্ট বন্ড। ওয়ান টাইপ বন্ড আয়নিক বন্ড, ওয়ান টাইপ বন্ড কোভালেন্ট বন্ড, ওয়ান টাইপ বন্ড হচ্ছে কোঅর্ডিনেট কোভালেন্ট বন্ড। এন্ড কোঅর্ডিনেট কোভালেন্ট বন্ড হচ্ছে এমন দুইটা তোমার হচ্ছে সাবস্টেন্সের মধ্যে হয়, এমন দুইটা সাবস্টেন্সের মধ্যে কোঅর্ডিনেট কোভালেন্ট বন্ড হয় যেখানে একটা অ্যাটম ওয়ান পেয়ার ইলেকট্রন ডোনেট করে, অন্য অ্যাটম সেই ওয়ান পেয়ার ইলেকট্রনটা তার সাথে শেয়ার করে, তার সাথে সেটা শেয়ার করে, এন্ড যেটাকে অ্যারো সাইন দিয়ে দেখানো হয়, এই যে অ্যারো সাইন দিয়ে। তো এটা হচ্ছে কোঅর্ডিনেট কোভালেন্ট বন্ড। স্যার কোঅর্ডিনেট কোভালেন্ট বন্ডটা আরেকবার একটু বলুন স্যার। হ্যাঁ বলতেছি। আমরা আরো একটা এক্সাম্পলের কথা জেনে আছি, যেমন অ্যামোনিয়া যখন হয় তখন অ্যামোনিয়া এটা NH3 ফর অ্যামোনিয়া, তারপরেও নাইট্রোজেনের কাছে একটা লোন পেয়ার থাকে, ওই লোন পেয়ারটা সে H+ কে দেয়, H+ কে দিয়ে পরে সে কি তৈরি করে, অ্যামোনিয়াম। তাহলে এই অ্যামোনিয়া যখন অ্যামোনিয়ামের দিকে গেল, অ্যামোনিয়ামে কনভার্ট হলো, তখন নাইট্রোজেনের সাথে হাইড্রোজেন প্লাসের সাথে বন্ডিং হয়। তো নাইট্রোজেনের সাথে হাইড্রোজেন প্লাসের বন্ডিংটা কেমনে হয়, সেগুলো নাইট্রোজেন তার লোন পেয়ার ইলেকট্রন দিয়ে সেই বন্ডটা তৈরি করে। তো নাইট্রোজেন একাই ইলেকট্রন দিল, হাইড্রোজেন না দিয়েই তার সাথে শেয়ার করলো, এই টাইপের বন্ড হচ্ছে কোঅর্ডিনেট বন্ড। তো যেটা এখানে হইছে, অ্যালুমিনিয়াম এখানে কন্ট্রিবিউট করতেছে না, ক্লোরিন একাই কন্ট্রিবিউট করতেছে। তো দিস টাইপ অফ বন্ড হচ্ছে বা দিস টাইপ অফ শেয়ারিং হচ্ছে কোঅর্ডিনেট বন্ড। তাহলে অ্যালুমিনিয়াম ক্লোরাইড ডাইমার ফর্ম করে, কথা হচ্ছে এটা যে অ্যালুমিনিয়াম ক্লোরাইড ডাইমার ফর্ম করে, কেন করে? তার আনসার হচ্ছে যে অ্যালুমিনিয়াম ক্লোরাইডের সেন্ট্রাল যে অ্যালুমিনিয়াম, এটা হচ্ছে ইলেকট্রন ডেফিসিয়েন্ট, এর ইলেকট্রন ডেফিসিয়েন্সি অনেক বেশি। এটা যদি তুমি চার্জের রেসপেক্টেও দেখতা, এটাকে যদি তোমরা চার্জের রেসপেক্টেও দেখো, তাইলেও সেটা অনেক বেশি, কারণ অ্যালুমিনিয়াম হচ্ছে 3+ আয়ন, যার চার্জ ডেনসিটিও কি ভেরি হাই, যার চার্জ ডেনসিটিটাও কি ভেরি হাই, যার কারণে তোমার এই চার্জ ডেনসিটিটা ভেরি হাই বলে তখন সে এই অ্যালুমিনিয়াম বা এই অ্যালুমিনিয়াম, ঠিক আছে, অন্য কোনো মানে যেই দিকে ইলেকট্রন ক্লাউড আছে, যেই দিকে ইলেকট্রন ক্লাউড আছে সেই ইলেকট্রন ক্লাউডকে নিজের দিকে টেনে আনবে, আর ওইটাকে বলা হয় পোলারাইজেশন। ওটাকে কি বলা হয়? ওয়ার্ডটাকে বলে পোলারাইজেশন। স্যার ক্লাউডটাকে টানে চার্জ ডেনসিটি হাই বলে, বা হ্যাঁ, মানে এইখানে শোনো, তুমি অ্যালুমিনিয়াম ক্লোরাইড কেন ডাইমার ফর্ম করে, এইটার পক্ষে তুমি দুইটা এক্সপ্লেনেশন পাবা। একটা এক্সপ্লেনেশন হলো এটাকে আয়নিক কম্পাউন্ড ধরে এক্সপ্লেনেশন, মানে এটাকে আয়নিক কম্পাউন্ড মেনে একটা এক্সপ্লেনেশন। আরেকটা এক্সপ্লেনেশন হলো যে এটাকে কোভালেন্ট ধরে এক্সপ্লেনেশন। তাহলে কি দাঁড়ালো, বিপদের ব্যাপারটা কি, একটা ডেঞ্জারাস ব্যাপার, যে এইটা তোমার ডাইমার ফর্ম করে, এইটাকে ডাইমার ফর্ম কেন করে, কিভাবে করে, তার জন্য দুইটা অপিনিয়ন আছে, তার জন্য দুইটা এক্সপ্লেনেশনই পাবো আমরা। একটা এক্সপ্লেনেশন হলো যে এটাকে যদি আয়নিক ধরি তাহলে একটা এক্সপ্লেনেশন, আর এটাকে যদি কোভালেন্ট ধরি তাহলে আরেকটা এক্সপ্লেনেশন। ফার্স্টে আসো, যদি এটাকে আয়নিক ধরি, যদি এটাকে আমরা আয়নিক মনে করি তাহলে এক্সপ্লেনেশন কি? এটাকে যদি আমরা আয়নিক মনে করি তাহলে তার এক্সপ্লেনেশন হলো অ্যালুমিনিয়ামের চার্জ খুব বেশি, মানে আমরা আয়নিক ধরি, যদি অ্যালুমিনিয়ামের চার্জ অনেক বেশি, মানে অ্যালুমিনিয়ামের চার্জ ডেনসিটি অনেক হাই, তো এই অ্যালুমিনিয়ামের চার্জ ডেনসিটি হাই বলে সে কি করে, তার সারাউন্ডিং থেকে বা তার আশেপাশে যেখানে ইলেকট্রন ক্লাউড আছে সে ওই ইলেকট্রন ক্লাউডকে নিজের দিকে টেনে নেয়। এই ক্লোরিনের যে ইলেকট্রন ক্লাউড আছে
সেটা সে তার দিকে টেনে নেয়। এই ক্লোরিনের যে ইলেকট্রন ক্লাউড আছে সেটা তার দিকে টেনে নেয়। আর তোমাদের কাছে মনে হতে পারে যে এর নিজের সাথীতে আছে, ওদের থেকে নিল না কেন? না, ওদের সাথে তো তার বন্ডিং হয়েই রয়েছে, ওদের সাথে তো তার বোঝাপড়া যা হওয়ার সেটা তো হয়েই আছে, ওদের সাথে তো তার আর নতুন সম্পর্ক কি? ওটা ওদের সাথে তো একটা ডিল হয়েই এসেছে। এখন সে একটা বোনাস ডিল করতেছে কার সাথে? অন্য একটা ক্লোরিনের সাথে। এটা হচ্ছে বোনাস। কথা বুঝতে পারছো? অর্থাৎ এটা করার কারণ কি? এটা কার চাহিদা? এটা কি ক্লোরিনের চাহিদা না অ্যালুমিনিয়ামের চাহিদা? এটা বুঝতে হবে যে কার দিক থেকে আসলে ইন্টারেস্টটা, কার দিক থেকে ইন্টারেস্ট, এটা কে চাই, এটা এটা কে চাইছে, চাওয়াটা কার? চাওয়াটা অ্যালুমিনিয়ামের। অ্যালুমিনিয়ামের চাওয়াটা কেন? সেটার কারণ হিসেবে একটা পয়েন্টে দেখানো যায় যে অ্যালুমিনিয়ামের চার্জ ডেন্সিটি অনেক বেশি। তো সে কি করে, যেদিকে ইলেকট্রন ক্লাউড আছে সেই ইলেকট্রন ক্লাউডকে নিজের দিকে টেনে নেয়, পুল করে, অ্যাট্রাক্ট করে, যেই নেচারটাকে বলা হয় পোলারাইজেশন, যেটাকে বলা হয় পোলারাইজেশন। তো এই পোলারাইজেশনের কারণেই ক্লোরিনের ইলেকট্রন অ্যালুমিনিয়ামের দিকে সরে আসে এন্ড তারা তখন বন্ড ফর্ম করে। আরেকটা বলতেছে যে না, এটা তো কোভালেন্ট হিসেবে থাকে, আয়নিক বন্ড না। এটা যদি এটাকে যদি কোভালেন্ট হিসেবে তোমরা কনসিডার করো, মানে যদি যারা কনসিডার করবে বা যেই এক্সপ্লেনেশন দিবে যে এটা কোভালেন্ট, এটা যদি বলে কোভালেন্ট, এটা যদি কোভালেন্ট, তখন দেখায় কি? তখন বলে যে অ্যালুমিনিয়ামের তো তাহলে অক্টেট কমপ্লিট না, অ্যালুমিনিয়াম হ্যাজ ইলেকট্রন ডেফিসিয়েন্সি, অ্যালুমিনিয়াম হ্যাজ ইনকমপ্লিট অক্টেট, অ্যালুমিনিয়াম ক্যান নট ফুলফিল ইটস অক্টেট, অ্যালুমিনিয়াম তার অক্টেট ফিল আপ করতে পারে নাই। তো অক্টেট যারা ফিল আপ করতে না পারে, রিমেম্বার, তারা চাইবে যে কিভাবে অক্টেটটাকে ফিল আপ করা যায়, তারা এটা চাইবে, সো দ্যাট অ্যালুমিনিয়াম এই ক্লোরিনের ইলেকট্রন নিয়ে সে তার অক্টেট ফিল আপ করবে, এই ক্লোরিন থেকে সে নিয়ে সেও তার অক্টেট ফিল আপ করবে। তো অক্টেট ফিল আপ করতে যায় তাদের মধ্যে একটা বন্ড হয়ে যাবে, আর যে বন্ডটাকে বলা হয় কোঅর্ডিনেট কোভালেন্ট বন্ড। তার মানে অ্যালুমিনিয়াম ক্লোরিনের সাথে কোভালেন্ট নেচার শো করে যদি, তাহলে কোঅর্ডিনেট কোভালেন্ট বন্ড ফর্ম করে, আর না হয় তো আয়নিক ক্যারেক্টারের রেসপেক্টে দেখলে পোলারাইজ করে। সো দ্যাট মোট কথা হচ্ছে যে অ্যালুমিনিয়াম আর ক্লোরিনের মধ্যে বন্ডিংটা হয় বলেই অ্যালুমিনিয়াম ক্লোরাইডের ডাইমার ফর্ম করে, অ্যালুমিনিয়াম ক্লোরাইডের মধ্যে ডাইমার ফর্ম হয়, বা অ্যালুমিনিয়াম ক্লোরাইড ডাইমার হিসেবে থাকে। তখন অ্যালুমিনিয়াম ক্লোরাইড দেন কি হয়? ডাইমার হিসেবে থাকে, ডাইমার ফর্মে থাকে। অ্যালুমিনিয়াম ক্লোরাইড এই ফর্মে থাকে না। কোন ফর্মে থাকে? ওই ফর্মে থাকে। ওই ফর্মে কেন থাকে? কারণ অ্যালুমিনিয়াম তার অক্টেটটা ফিল আপ করতে চায়, অথবা ইলেকট্রন ক্লাউডকে নিজের দিকে টেনে নেয়, যার কারণে এটা সবসময় ডাইমার হিসেবে থাকে। আর বাকিটা আমার সিট থেকে দেখে নিও। নাম্বার 2, এখন যেটা বলবো এটা তোমরা জানো, একটু সহজ। at room temperature carbon dioxide is gaseous but silicon dioxide is solid. room temperature carbon dioxide gaseous but silicon dioxide solid. আচ্ছা, এর কারণটা হচ্ছে যে কার্বন ডাইঅক্সাইড, যেটা কার্বন ডাইঅক্সাইড, এই কার্বন ডাইঅক্সাইডটা স্ট্রাকচার হলো এটা, দিস ইজ দ্য স্ট্রাকচার অফ কার্বন ডাইঅক্সাইড, যেটা কার্বন অক্সিজেন ডাবল বন্ড থাকে। তাহলে দিস ইজ দ্য স্ট্রাকচার অফ কার্বন ডাইঅক্সাইড, এন্ড এই হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। আর কার্বন ডাইঅক্সাইডের মধ্যে থাকে হচ্ছে ভ্যান ডার ওয়ালস ফোর্স। কার্বন ডাইঅক্সাইডের মধ্যে যে ইন্টারমলিকুলার ফোর্স, তা হচ্ছে অনলি ভ্যান ডার ওয়ালস ফোর্স, অনলি ভ্যান ডার ওয়ালস ফোর্স। এই কারণে কার্বন ডাইঅক্সাইড গ্যাসিয়াস। যে সাবস্টেন্সের মধ্যে, রিমেম্বার, যে সাবস্টেন্সের মধ্যে শুধুই ভ্যান ডার ওয়ালস ফোর্স কাজ করে এন্ড উইক ফোর্স কাজ করে, ওগুলো হচ্ছে ইউজুয়ালি বা নরমালি গ্যাসিয়াস হয়। তাহলে রুম টেম্পারেচারে কার্বন ডাইঅক্সাইড গ্যাসিয়াস, বিকজ কার্বন ডাইঅক্সাইড হচ্ছে কোভালেন্ট মলিকিউল এন্ড কার্বন ডাইঅক্সাইড লিনিয়ার ফর্মে থাকে, যার কারণে কার্বন ডাইঅক্সাইডের সাথে অন্য কোনো কার্বন ডাইঅক্সাইডের মধ্যে তোমার হচ্ছে উইক অ্যাট্রাকটিভ ফোর্স কাজ করে, যেটা হলো ভ্যান ডার ওয়ালস ফোর্স, সো দ্যাট এটা হচ্ছে গ্যাসিয়াস। বাট সিলিকন ডাইঅক্সাইড সলিড, হোয়াই? Silicon dioxide also covalent, but it is solid because the form of silicon dioxide is this type. তার মানে silicon dioxide not at all type of carbon dioxide. Silicon dioxide is remains this type.
স্যার কার্বন ডাই অক্সাইড কি লিনিয়ার ওয়েতে থাকে এটা বলছেন স্যার? হ্যাঁ, দেখো এই হলো দ্য ফর্ম অফ সিলিকন ডাইঅক্সাইড। দিস ইজ দ্য ফর্ম অফ সিলিকন ডাইঅক্সাইড, দিস ইজ দ্য এক্সিস্টিং অফ সিলিকন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইড এভাবে এক্সিস্ট করে, সিলিকন ডাইঅক্সাইড এভাবে এক্সিস্ট করে। তো সিলিকন ডাইঅক্সাইড, তুমি তোমার অ্যান্সারের যখন বলতেছো সিলিকন ডাইঅক্সাইড কেন সলিড, তো তুমি বলতেছো যে সিলিকন ডাইঅক্সাইড নট এট অল লাইক কার্বন ডাইঅক্সাইড। সিলিকন, দ্য ফর্ম অফ সিলিকন ডাইঅক্সাইড ইজ অ্যাজ ফলোইং, অর্থাৎ এমন, দ্যাট মিনস সিলিকন ডাইঅক্সাইড forms polymer. Silicon dioxide produce polymer. Silicon dioxide forms polymer. Silicon dioxide is a polymer. Silicon dioxide হচ্ছে একটা পলিমার। সিলিকন ডাইঅক্সাইড পলিমার ফর্মে থাকে। সিলিকন ডাইঅক্সাইড হলো SiO2n এই ফর্মে থাকে, SiO2n এই ফর্মে থাকে, পলিমার ফর্মে থাকে। তো সিলিকন ডাইঅক্সাইড যখন পলিমার ফর্মে থাকে তখন এরকম একটা বিগ চেইন তৈরি করে। সিলিকন ডাইঅক্সাইড পলিমার হিসেবে এরকম একটা বিগ নেটওয়ার্ক তৈরি করে, বিগ চেইন তৈরি করে, বিগ নেট প্রডিউস করে। তো এই পলিমার কারণে এটাকে বলা হয় জায়ান্ট মলিকিউল। এটা হচ্ছে জায়ান্ট মলিকিউল। এমসিকিউ আসবে, হুইচ অফ দ্য ফলোইং ইজ জায়ান্ট মলিকিউল? আনসার হচ্ছে সিলিকন ডাইঅক্সাইড। সিলিকন ডাইঅক্সাইড হচ্ছে বলা হয় জায়ান্ট মলিকিউল, মানে এত একটা বিশাল পলিমার হচ্ছে সিলিকন ডাইঅক্সাইড, যার কারণে এটার মধ্যে হিউজ নাম্বার অফ কোভালেন্ট বন্ড, হিউজ নাম্বার অফ কোভালেন্ট বন্ড, সো দ্যাট এটার ইন্টারমলিকুলার ফোর্স ভেরি স্ট্রং। এই কারণে এটার মেল্টিং পয়েন্ট ভেরি হাই, মলিকুলার ম্যাস ভেরি হাই। সো এটা হচ্ছে মেল্টিং পয়েন্টও ভেরি হাই, আর মেল্টিং পয়েন্ট হাই বলে এটা সলিড। সো দ্যাট at room temperature carbon dioxide gaseous, silicon dioxide solid. Carbon dioxide and silicon dioxide both covalent compounds, but carbon dioxide remains gaseous state, but silicon dioxide solid, because silicon dioxide is not like carbon dioxide. Silicon dioxide is a polymer, and it is produce a big polymer, it produce a big net, big chain, and so that it is called giant molecule, and a lot of covalent bond over here. Therefore the melting point is very high and it is solid. স্যার সিলিকন ডাইঅক্সাইডের ইন্টারমলিকুলার ফোর্সও হাই বলছিলেন স্যার? হ্যাঁ, হাই। হাই হওয়ার কারণটা হচ্ছে তার পলিমার, জি স্যার। মানে পলিমারের মধ্যে একটা সিলিকন 4টা অক্সিজেনের সাথে অ্যাটাচ হয়ে আছে, এন্ড সবই সিঙ্গেল বন্ড, সিগমা বন্ড। জি স্যার। নাম্বার 3, ভেরি ভাইটাল কোশ্চেন এখন যেটা ডিসকাস করব। চলো, CCl4 doesn't hydrolyze, but SiCl4 is hydrolyzed. এটা ডিসিসিতে এটা খুব দেয় এই কোশ্চেনটা, কলেজের টেস্টে। কার্বন টেট্রাক্লোরাইড doesn't hydrolyze, but silicon tetrachloride is hydrolyzed. That means কার্বন টেট্রাক্লোরাইড হাইড্রোলাইজ হয় না, whereas silicon tetrachloride hydrolyze হয়। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এখানেও ব্যাপারটা হচ্ছে এরকম যে কার্বন টেট্রাক্লোরাইড এন্ড সিলিকন টেট্রাক্লোরাইড বোথ কোভালেন্ট এন্ড বোথ আর নন পোলার। কার্বন টেট্রাক্লোরাইড পোলার, নন পোলার এন্ড কোভালেন্ট, silicon tetrachloride non-polar covalent, but carbon tetrachloride cannot hydrolyze, silicon tetrachloride can. Great question, okay? তো দেখো এটা কেন, লিসেন। সেটা হচ্ছে যে একটা কথা মনে রাখবা, একটা এমসিকিউ কথা একটু মনে করে দেই। Which of the following is hydrolyzed
অপশন এ সোডিয়াম ক্লোরাইড, অপশন বি কার্বন টেট্রাক্লোরাইড, অপশন সি silicon dioxide, and option D silicon tetrachloride. এক্স্যাক্টলি এরকম একটা বোর্ড কোশ্চেন আসছে, এন্ড আনসার হচ্ছে সিলিকন টেট্রাক্লোরাইড। তো এখন একটু আসো যে বললো যে হুইচ অফ দ্য ফলোইং ইজ হাইড্রোলাইজড, এন্ড তোমরা যেহেতু কোশ্চেনটা স্টাডি করা হয়ে গেল, তো তোমরা কোশ্চেনের রেফারেন্সে জানো যে সিলিকন টেট্রাক্লোরাইড কে বলা হয় যেটা হাইড্রোলাইজ হয়। কোশ্চেনটা ডিসকাস করার কারণে জেনে গেছো, যার জন্য ডিরেক্ট অ্যান্সারও করছো সিলিকন টেট্রাক্লোরাইড। কিন্তু তোমরা জানো যে একটা বিগ পোর্শন অফ স্টুডেন্ট অপশন এ দাগাবে, একটা গুড নাম্বার অফ স্টুডেন্ট কি করবে, অপশন এ দাগাবে বা এ আনসার করবে। এখন অপশন এটা কেন অ্যান্সার হবে না, অপশন বি বা কেন অ্যান্সার হবে? রিমেম্বার ওয়ান থিং, যারা আয়নিক এরা হাইড্রোলাইজ হয় না। হাইড্রোলাইসিস হওয়া আর ওয়াটারের সলিবিলিটি বা ওয়াটারে ডিজলভ হওয়া এক কথা না। ওয়াটারে আয়নিক সল্ট ডিজলভ হবে, ওয়াটারে আয়নিক সল্ট এমনিতেই ডিজলভ হবে, ওটা ওখানে কোনো হাইড্রোলাইসিস হবে না। তো হাইড্রোলাইসিস হয় কখন, যখন ওয়াটার নিজে স্প্লিট করে, ওয়াটারের স্প্লিটিং হয়, যখন ওয়াটারের যখন ডিভিশন হয়, ওয়াটার যখন ডিকম্পোজ হয়, ওয়াটার যদি ডিসোসিয়েট হয়, ওয়াটার যদি রিয়াকশন করে। কিন্তু সোডিয়াম ক্লোরাইড যখন ওয়াটারে ডিজলভ করো, তখন ওয়াটারের সাথে কি সোডিয়াম ক্লোরাইড কোনো রিয়াকশন হয়? কোনো রিয়াকশন তো হয় না। So remember, ionic salt water soluble, so that ionic salt হচ্ছে ওয়াটারে সলিউবেল। আয়নিক সল্ট ওয়াটারে, মানে আয়নিক সল্ট এমন না যে এটা হাইড্রোলাইজ হয়। হাইড্রোলাইজ কারা হয়, যারা কিনা নন পোলার। নন পোলারের মধ্যে কেউ কোনোটা আছে যে ওয়াটারে ডিজলভ হয়, কোনোটা ডিজলভ হয় না। এখন যেটা নন পোলার বাট ওয়াটারে ডিজলভ হয়, তার মানে বুঝতে হবে এটা হাইড্রোলাইসিস হয়, কারণ তার তো ওয়াটারে ডিজলভ হওয়ার কথা না। তার মানে সে ওয়াটারের সাথে রিয়াকশন করে তারপরে ওয়াটারে ডিজলভ হয়। তো রিমেম্বার, আয়নিক হলো, যদি বলতো যে হুইচ অফ দ্য ফলোইং ইজ সলিউবেল, তাহলে এ অ্যান্সার। হুইচ অফ দ্য ফলোইং ইজ হাইড্রোলাইজ, ডি অ্যান্সার। তো হাইড্রোলাইসিস তা হচ্ছে ওয়াটারের সাথে তাকে রিয়াকশন করতে হবে। ওয়াটার কি হবে, স্প্লিটিং হবে, ওয়াটার আয়োনাইজ হবে। দেখো, এইটা কার্বন টেট্রাক্লোরাইড হয় না, বাট সিলিকন টেট্রাক্লোরাইডের প্রেজেন্সে হয়। কেন? এটা মেকানিজম দেখালে পরে বুঝতে পারবা। সেটা হলো গিয়া, সিলিকনের কাছে যে ক্লোরিন আছে, ধরো এই হচ্ছে ডোজ ক্লোরিন, এটা হচ্ছে সিলিকন টেট্রাক্লোরাইড। এটা তার রিয়েল স্ট্রাকচার না, মানে এমনি আমি দেখালাম যে চারটা ক্লোরিন। আর অক্সিজেনের কাছে থাকে হচ্ছে অক্সিজেন হাইড্রোজেন বন্ড। অক্সিজেনের কাছে অক্সিজেনে থাকে অক্সিজেন হাইড্রোজেন বন্ড, আর সিলিকনের কাছে আছে হচ্ছে সিলিকন অ্যান্ড ক্লোরিন বন্ড। অক্সিজেনের কাছে থাকে লোন পেয়ার ইলেকট্রন, অক্সিজেনের কাছে থাকে লোন পেয়ার ইলেকট্রন। রিমেম্বার যে যত হাইড্রোলাইসিস প্রসেস আছে, সব হাইড্রোলাইসিস প্রসেসের মেকানিজম এটা কি, যে যেটা তোমার হচ্ছে গিয়ে যেটা ডিজলভ হবে বা যেটা হাইড্রোলাইজ হবে, যে কম্পাউন্ড হাইড্রোলাইসিস হবে, ওই কম্পাউন্ডের যে সেন্ট্রাল অ্যাটমটা, ওই সেন্ট্রাল অ্যাটমটাই অক্সিজেনের কাছ থেকে লোন পেয়ার ইলেকট্রন নিবে। অক্সিজেনের কাছ থেকে কি করবে সে, মনে করো তুমি সিলিকন টেট্রাক্লোরাইড ওয়াটারে ডিজলভ করলা, সিলিকন সেন্ট্রাল অ্যাটম কি করবে, ওয়াটার যে সেন্ট্রাল অ্যাটম অক্সিজেনের কাছ থেকে লোন পেয়ার ইলেকট্রন নিবে। তো যারা কিনা এই অক্সিজেনের কাছ থেকে লোন পেয়ার ইলেকট্রন নিতে পারে, ওরাই হাইড্রোলাইজ হয়। ঠিক আছে, অক্সিজেনের কাছ থেকে লোন পেয়ার ইলেকট্রন অ্যাবিলিটি যার আছে সেই হাইড্রোলাইজ হবে। অক্সিজেনের কাছ থেকে লোন পেয়ার ইলেকট্রন যে নিতে পারবে সেই হাইড্রোলাইজ হবে, যেটা সিলিকন পারবে, কার্বন পারবে না। এটার কারণ কি? কারণটা হচ্ছে যে সিলিকনের কাছে আছে হচ্ছে গিয়া 3d অরবিটাল, সিলিকনের কাছে আছে 3d অরবিটাল ভ্যাকেন্ট।
সিলিকনের কাছে আছে 3d অরবিটাল, ভ্যাকেন্ট 3d অরবিটাল। সিলিকনে থাকে কি ভ্যাকেন্ট 3d অরবিটাল। তার মানে একদম ব্লাইন্ডলি আজকে থেকে মুখস্থ করে নাও বা একটা জিনিস মাথায় রেখে নাও যে যত এলিমেন্টের কাছে 3d অরবিটাল আছে ভ্যাকেন্ট, তারা সবাই হাইড্রোলাইজ হতে পারবে। যাদের কাছে 3d অরবিটাল থাকবে ভ্যাকেন্ট 3d অরবিটাল থাকলেই সেন্ট্রাল অ্যাটমে, তাইলে কি হবে? হাইড্রোলাইজ হবে। ভ্যাকেন্ট 3d অরবিটাল যদি থাকে তাহলেই ওটা কি হয়? হাইড্রোলাইজ হয়। যেমন আমরা জানবো যে ফসফরাস ট্রাইক্লোরাইড হাইড্রোলাইজ হয়, কারণ ফসফরাসের কাছে ভ্যাকেন্ট 3d অরবিটাল আছে। তো যাই হোক, মোস্ট অফ দ্য সাবস্টেন্সি, অনেক সাবস্টেন্সি আছে যারা হাইড্রোলাইজ হয়। আর যারা হাইড্রোলাইজ হয় আসলে এর কারণটা হচ্ছে যে অক্সিজেনের কাছ থেকে লোন পেয়ার ইলেকট্রন নিতে পারে। অক্সিজেনের কাছ থেকে লোন পেয়ার ইলেকট্রন কারা নিতে পারে? যাদের কাছে ভ্যাকেন্ট অরবিটাল থাকবে এবং ভ্যাকেন্ট 3d অরবিটাল এখানে আছে। সিলিকনে কিন্তু কার্বনের কাছে কোনো ভ্যাকেন্ট অরবিটাল নাই। কার্বনের তো আর 2d, তো 2d কি আর আছে নাকি? তো কার্বন হ্যাজ নো ইলেকট্রন, মানে নো অরবিটাল হুইচ ইজ ভ্যাকেন্ট। কার্বনের কাছে কোনো ভ্যাকেন্ট অরবিটাল নাই, সো দ্যাট এটাও নন পোলার, ওটাও নন পোলার। ওয়াটারের প্রতি অ্যাট্রাকশন কারোই থাকার কথা ছিল না, কিন্তু সিলিকনের কাছে একটা অ্যাবিলিটি আছে যে অক্সিজেনের কাছ থেকে সে চাইলে লোন পেয়ারটা নিতে পারে, এন্ড লোন পেয়ার নিয়ে সিলিকনের সাথে তার একটা বন্ড হতে পারে, এবং সেটা অ্যারো সাইন দিয়ে বুঝাইছি। মনে আছে কিছুক্ষণ আগেই তো এরকম একটা সাইন দেখছো, অ্যারো সাইন, এবং দেখছো যে একটু আগে দেখছো না ওই যে ডাইমারের সময়, এটা এখানেও তাহলে স্যার কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড। তার মানে এটাও কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড। আচ্ছা, ওকে। তো এটাও কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড। তার মানে সিলিকন টেট্রাক্লোরাইড হাইড্রোলাইজ হয়, বা যারাই হাইড্রোলাইজ হয় তারা ওয়াটারের সাথে কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড ফর্ম করে। ওয়াটারের সাথে কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড ফর্ম করে তারা। তো অক্সিজেনের কাছ থেকে লোন পেয়ার ইলেকট্রন নিয়ে সিলিকন এটা করতে পারে, ওকে। বাট এখানে শেষ না কথাটা। এবার আসো, অক্সিজেনের কাছ থেকে যখন সিলিকন লোন পেয়ার ইলেকট্রন অ্যাকসেপ্ট করতে চায়, অক্সিজেন তাকে যখন ইলেকট্রন সাপ্লাই দেয়, তোমরা একটু খেয়াল করছো যে অ্যালুমিনিয়াম ক্লোরাইড ডাইমারের সময় কিন্তু কি হয়েছিল? অ্যালুমিনিয়াম যখন একটা ক্লোরিনের কাছ থেকে নিতে, ওই অ্যালুমিনিয়াম আবার অন্য দিক থেকে আবার কিন্তু অন্যের ক্লোরিনের কাছ থেকে নিয়ে নিতে। তার মানে কি? উইন উইন। তার মানে কি ছিল ওটা? উইন উইন। ব্যাপার বুঝতে পারছো? আচ্ছা, এখন যখন অক্সিজেন তাকে লোন পেয়ার দিবে, অক্সিজেন যখন সিলিকনকে লোন পেয়ার দিবে বা সিলিকন অক্সিজেনের কাছ থেকে লোন পেয়ার নিবে, তখন অক্সিজেন তো আর উইন করলো না, লস করলো। তো সে তো তখন লুজার, লস করলো। অক্সিজেন, ক্লোরিন, নাইট্রোজেন এরা কখনোই লস মেনে নেয় না। অক্সিজেন, নাইট্রোজেন, ক্লোরিন কখনোই লস মেনে নেয় না, মনে রাখবা, এরা কখনোই লস মেনে নেয় না। যার কারণে এই অক্সিজেন কি করে? তাকে ইলেকট্রন লোন পেয়ার সাপ্লাই দেয় ঠিকই, কিন্তু সে ওইচ বন্ড থেকে ইলেকট্রন আবার নিয়ে নেয়, ওইচের বন্ড ভেঙে দেয়, সে ভেঙে দিয়ে ইলেকট্রন নিয়ে নেয়। যার কারণে এইচ হয়ে যায় পজিটিভ। ফলো করো। তাহলে এইভাবে কি হলো? H+ ফর্ম করলো। তাহলে H+ টা ফর্ম করলো, অক্সিজেন তাকে দিল, ওর কাছ থেকে নিল, এই কারণে অক্সিজেনের কিছু যায় আসে না। এবার আসো সিলিকনের দিকে। সিলিকন কিন্তু অক্সিজেনের কাছ থেকে ইলেকট্রন নিচ্ছে, মনে হচ্ছে সিলিকন অক্সিজেনের কাছ থেকে নিচ্ছে, মানে কি? তার মানে সিলিকন অক্সিজেনের সাথে বন্ড ফর্ম করবে, কিন্তু সিলিকনের তো কোনো ডিমান্ড ছিল না। মানে সিলিকন তো 4টা ক্লোরিনের সাথে শেয়ার করে সে তার দিকটা ফিল আপ করে রাখছে, মানে সিলিকনের আর মোর ডিমান্ড ছিল না। কিন্তু অক্সিজেন যদি তার কাছে ইলেকট্রনটা দিলই, ওটা নিতে গেলে তখন সে এই দিক থেকে আবার কি করে? এই ক্লোরিন আবার ইলেকট্রন নিয়ে ক্লোরিন হয়ে যায় নেগেটিভ। অর্থাৎ অক্সিজেনের কাছ থেকে সিলিকন নিচ্ছে ঠিকই, কিন্তু আসলে সিলিকন অক্সিজেনের কাছ থেকে নিচ্ছে, আবার ওদিকটা ক্লোরিনের কাছে আড়াইছে। ব্যাপারটা হলো তাহলে কি? ব্যাপারটা হলো অক্সিজেন সিলিকনের সাথে বন্ড করতে গেছে, হাইড্রোজেনের সাথে বন্ডটা ব্রেক করা লাগছে। সিলিকন অক্সিজেনের সাথে বন্ড ফর্ম করতে গেছে, ক্লোরিনের সাথে বন্ডটা ব্রেক করা লাগছে। তাহলে একটা ফর্ম করতে গেলে আরেকটা ব্রেক করতে হবে। তো কি হলো? এখানে অক্সিজেন সিলিকনকে দিল, কিন্তু হাইড্রোজেনের কাছ থেকে নিয়ে নিল। সিলিকন আবার অক্সিজেনের কাছ থেকে পেলো,
কিন্তু ক্লোরিনকে আবার দিয়ে দিল, তাইলে তার কোনো কিছু চেঞ্জ হবে না, ওরও কোনো কিছু চেঞ্জ হবে না। আখেরে প্লাস হবে হলো হাইড্রোজেন আর মাইনাস হবে ক্লোরিন। স্যার মানে হাইড্রোজেনটা প্লাস এরকম ইয়ে করার সময় কি স্যার সিলিকনে একটা ক্লোরিনই ইয়ে করবে, মানে একটা ক্লোরিনই ছেড়ে দিবে আর অক্সিজেন একটা এখন হাইড্রোজেন? হ্যাঁ না, একটা ডিল তো একটাই ছাড়বে এখন, ও আচ্ছা। একটা ডিল হয়েছে একটাই ছাড়বে। এবার আসো, এবার কি হবে তাতে, এবার এই সিলিকনের সাথে একটা ক্লোরিন, দুইটা ক্লোরিন, তিনটা ক্লোরিন, আর একটা ক্লোরিন না, সেখানে ওইচ চলে আসছে। ওখানে কি আসছে? ওএইচ। এই যে সিলিকনের কাছে কি আসছে? ওএইচ আসছে, কিন্তু ওএইচ অক্সিজেন আসছে কিন্তু তার সাথে একটা হাইড্রোজেন আছে, ওএইচ আসছে। আর এইটার সিল মিলে কি হয়েছে? এইচ পজিটিভ সিএল নেগেটিভ, এইচসিএল হয়েছে, এইচসিএল হয়েছে। এবার তোমাদেরকে একটু দেখাই, সিলিকন টেট্রাক্লোরাইড প্লাস ওয়াটারের রিঅ্যাকশন যদি তোমাকে বলি যে করে দাও তো সিলিকন টেট্রাক্লোরাইড প্লাস ওয়াটার কি হবে, তোমার করা উচিত যে স্যার সিলিকন টেট্রা হাইড্রোক্সাইড হবে আর হাইড্রোক্লোরিক অ্যাসিড হবে। হিসাব কি? তুমি বলবা যে সিলিকন ওয়াটার মানে এইচআরওএইচ, ওয়াটার মানে এইচআরওএইচ, তো এইচআরওএইচ এর মধ্যে এটা হলো কি সিলিকন আর ক্লোরিন, তাহলে সিলিকন পাবে ওএইচ আর হাইড্রোজেন পাবে ক্লোরিন। তাহলে সিলিকন টেট্রাক্লোরাইড ওয়াটারে ডিজলভ হলে সিলিকন টেট্রা হাইড্রোক্সাইড হয়ে হাইড্রোক্লোরিক অ্যাসিড হবে। তাহলে এটা কি হবে? হাইড্রোক্লোরিক অ্যাসিড হয়েছে। এখন এটা তো আর থেমে থাকবে না, আরো তিনটা ওয়াটার আসবে না, আরো তো তিনটা ক্লোরিন আছে, ঠিক আছে? আমি তো একটা মেকানিজম দেখাইলাম, তারপরে আর দেখানোর দরকার নেই। এটার সময় এই ক্লোরিনের সময় হবে, এই ক্লোরিনের সময় হবে, এই ক্লোরিনের সময় হবে, হয়ে পরে সিলিকনের সবগুলো হাতে কি চলে আসবে? ওএইচ। আর আগের হাইড্রোক্লোরিক অ্যাসিড আর এখন নতুন করে কয়টা হবে? আরো তিনটা হাইড্রোক্লোরিক অ্যাসিড। তাহলে কি হইলো? চারটা হাইড্রোক্লোরিক অ্যাসিড আর একটা সিলিকন টেট্রাহাইড্রোক্সাইড। তার মানে ওয়াটার ডিকম্পোজ হইছে, ওয়াটারের ডিসপ্লেসমেন্ট হইছে, সো দ্যাট এটা হচ্ছে হাইড্রোলাইসিস, এটা হচ্ছে হাইড্রোলাইসিস। তাহলে কার্বন টেট্রাক্লোরাইড হাইড্রোলাইজ হয় না, বাট সিলিকন টেট্রাক্লোরাইড হাইড্রোলাইজ হয়। তোমার কিভাবে এই অ্যান্সারটা মেক করবা আমার শিটে দেওয়া আছে, দেখবা। এটা হচ্ছে এরকম বলবো যে কার্বন টেট্রাক্লোরাইড, সিলিকন টেট্রাক্লোরাইড বোথ নন পোলার কোভালেন্ট, বাট কার্বন টেট্রাক্লোরাইড cannot hydrolyze silicon, whereas silicon tetrachloride is hydrolyzed because there is 3d vacant orbital in silicon and no vacant orbital in carbon, and we know the compound in which vacant orbital is present can be hydrolyzed by the coordination of water, by forming coordinate bond with water, and the mechanism is just following. তারপর মেকানিজম দেখাবা, সিম্পল। তার মানে অক্সিজেনের কাছ থেকে লোন পেয়ার নেয়ার অ্যাবিলিটিটা সিলিকনের আছে, যেটা কার্বনের নাই। আর সেই সিলিকনের অ্যাবিলিটি যেটা আছে সেটাকে কিভাবে সে কাজ করলো, মানে সেটা কিভাবে সে ইমপ্লিমেন্ট করলো, অর্থাৎ কিভাবে সে ওয়াটারকে এইচ আর ওইতে ডিভাইড করে দিল, ওয়াটার বা কেন এইচ আর ওইতে সেপারেট হয়ে গেল, সেটা হচ্ছে এই কারণে। কারণ অক্সিজেন যখন তাকে লোন পেয়ার দেয় তখন এই অক্সিজেন শুরুটা করে, অক্সিজেনের কাছ থেকে হাইড্রোজেন চলে যায় আর সিলিকনের কাছ থেকে ক্লোরিন চলে যায় তখন, and this way তে সিলিকন টেট্রাক্লোরাইড কি হয়? হাইড্রোলাইজ হয়। তো এখানে কোঅর্ডিনেটের কথা আসতে হবে, ভ্যাকেন্ট অরবিটালের কথা আসতে হবে, এন্ড এই মেকানিজমটা শো করতে হবে, দেন এই অ্যান্সারটা করা পসিবল। এন্ড ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, রিমেম্বার। তো এই তোমরা যদি যখনই দেখবা যে টিচার এরকম কোশ্চেন করছে, যে ধরো এরকম বললো যে এটা এ ইজ হাইড্রোলাইজ বাট বি ইজ নট, বুঝে যাবা যে কোশ্চেনটা করছে। কথা বুঝতে পারছো? সো আজকে এস ব্লক পি ব্লক শেষ।